সবাইকে লেকচার 2 তে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফোরট্রান ডাটা টাইপ নিয়ে। অর্থাৎ ফোরট্রানে আমরা যে ধরনের ডাটা ইউজ করব তার কি কি প্রকার হতে পারে এবং কোন প্রকারের কাজ কি সবকিছু আমরা কি করব এই লেকচার আলোচনা করব। মূলত ডাটা টাইপ নিয়ে এই লেকচারটা আর কি। তাহলে ডাটা টাইপে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে, একটা হচ্ছে কি ধ্রুবক, একটা কি চলক। এখন ধ্রুবক মানে যার মান কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে ধ্রুবক মানে আমরা মূলত কি ডিজিট হিসেবে কল্পনা করি। আর চলক হচ্ছে কি যেমন এক্স ওয়াই জেড এবিসি, এগুলো হচ্ছে কি চলক, যার মান কি অঙ্কের প্রয়োজনের উপর কি হয় নির্ভর করে। এক এক অঙ্কে আমরা নর্মালি যখন অঙ্ক করি, এক এক অঙ্কে এক্সের মান কোনো অঙ্কে 2, কোনো অঙ্কে 3, কোনো অঙ্কে 4, ওর কোনো অঙ্কে -2 বা হইতে পারে। তার মানে যাটার মান পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি চলক। আর ধ্রুবক হচ্ছে কি যার মান কি হবে না, পরিবর্তন হবে না। মূলত এখানে ধ্রুবককে অনেক ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগটাই এখানে আলোচনা করা হবে এবং প্রত্যেক ভাগের কি করা আছে, আলাদা আলাদা ডেফিনেশন আছে, আলাদা আলাদা ব্যবহার আছে, আলাদা আলাদা কি এক্সপ্রেস আছে, এগুলো আমরা এখন দেখব। তাহলে ফোরট্রান ডাটা টাইপ আমরা একটু যদি পার্থক্য মানে কনস্ট্যান্টের মানে ডাটা টাইপের টোটাল এটা যদি আমরা দেখি, ছকটা দেখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করব এবং সবার শেষে ছক একে আমরা ব্যাখ্যা করব। নর্মালি আমরা যদি সিম্পল একটা ছক দেখি যে ডাটা টাইপে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি কনস্ট্যান্ট আর হচ্ছে কি ভেরিয়েবল। এখন কনস্ট্যান্টকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। কনস্ট্যান্ট মানে তো আমরা বুঝতে পারতেছি সংখ্যা বা ধ্রুবক। এটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ করা হয়েছে? একটা হচ্ছে আমাদেরকে নিউমেরিক্যাল, একটা হচ্ছে কি স্ট্রিং, আরেকটা হচ্ছে কি ট্রু ফলস, আরেকটা হচ্ছে লজিক্যাল আর কি। এই হচ্ছে তিন প্রকার। তাহলে কনস্ট্যান্ট কয় ভাগে ভাগ করা হয়েছে? নিউমেরিক্যাল, স্ট্রিং এবং কি লজিক্যাল। নিউমেরিক্যাল মানে সংখ্যা, স্ট্রিং এবং লজিক্যাল মানে কি যুক্তির উপর নির্ভর করবে। এখন এই যে নিউমেরিক্যাল আবার কি কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। নিউমেরিক্যাল কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে ইন্টিজার, আরেকটা হচ্ছে কি রিয়েল, আরেকটা হচ্ছে কি কমপ্লেক্স। রিয়েলকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? যদি এখানে জায়গা নেই, আচ্ছা মনে করি এটা রিয়েলকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সিঙ্গেল প্রিসিশন, একটা হচ্ছে কি ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশন এবং কি ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ডেসিমেল পয়েন্ট ফর্ম, আরেকটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্ম। এই হচ্ছে মোটামুটি কি আপাতত পার্থক্য। যদি আমরা ছক একে কোনো রকম আর কি দেখতেছি, এখন এগুলোর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তাহলে আমরা বুঝলাম যে কনস্ট্যান্ট কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ হয়েছে। ভেরিয়েবল কনস্ট্যান্ট এবং কি ভেরিয়েবল মানে চলক লিখতে খুব বেশি আমাদের ঝামেলা হবে না, নিয়মকানুন শুধু পড়লেই হয়ে যাবে। কিন্তু কনস্ট্যান্টকে মানে কি সংখ্যাকে তিন ভাগ মানে অনেক ভাগে ভাগ করা হয়েছে। মেইনলি যে তিনটা ভাগ সেটা হচ্ছে কি তিনটা, কি নিউমেরিক্যাল, স্ট্রিং বা ক্যারেক্টার, আর হচ্ছে কি লজিক্যাল মানে যুক্তি। নিউমেরিক্যাল বা কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে কি ইন্টিজার, একটা হচ্ছে কি রিয়েল নাম্বার এবং ক্যারেক্টার হচ্ছে কি কমপ্লেক্স। রিয়েল নাম্বারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশন আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি ডেসিমাল পয়েন্ট ফর্ম, আর একটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্ম। এগুলোর স্টেপ বাই স্টেপ আমরা জানবো। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এটা এখন মুছে দিতে পারি। পার্থক্য মানে আমরা ছকটা আপাতত দেখলাম, আমরা সবার শেষে লেকচার শেষে কী করবো, টোটাল ছকের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করবো। ওকে, আচ্ছা তাহলে প্রথমে আমরা বলবো যে কনস্ট্যান্ট তো বুঝলাম যার মান কি হয় না, পরিবর্তন হয় না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আর ধ্রুবক হচ্ছে কি যার মান সময়ের সাথে সাথে কি হয়, পরিবর্তন হয়। তাহলে আমরা যদি বলি ফোরট্রান কনস্ট্যান্ট কি, ফোরট্রান কনস্ট্যান্ট হচ্ছে ফোরট্রান ভাষা লিখতে যেসব কী করা হয় আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি ফোরট্রান কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল বা ফোরট্রান চলক হচ্ছে ফোরট্রান ভাষা লিখতে যেসব চলক ব্যবহার করি সেটা হচ্ছে কি ফোরট্রান ভেরিয়েবলস। ফোরট্রান কনস্ট্যান্টকে মূলত কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে কি নিউমেরিক্যাল, আরেকটা হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার, আরেকটা হচ্ছে কি লজিক্যাল। এই নিউমেরিক্যাল আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? বলছিলাম যে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। কি কি? ইন্টিজার, রিয়েল এবং কি কমপ্লেক্স। তাহলে নিউমেরিক্যাল মানে কি সংখ্যা, নিউমেরিক্যাল মানে কি সংখ্যা। তাহলে ফোরট্রান ভাষায় লিখতে আমরা যে ধরনের সংখ্যা ব্যবহার করি, সংখ্যার সাথে সাথে আমরা কি করি, আমরা বিভিন্ন চিহ্ন ইউজ করি, প্লাস মাইনাস ডট, এখানে এইগুলো আমরা কি ইউজ করে দেখি। ফোরট্রান প্রোগ্রাম লিখতে যে সকল সংখ্যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি নিউমেরিক্যাল কনস্ট্যান্ট লিখতে আমরা কি ব্যবহার করি? 0 থেকে 9 ব্যবহার করি। আমরা যত সংখ্যা লিখেছি এই পর্যন্ত সব তো 0 থেকে 9-এর ভিতরে। অ্যান্ড কিছু সংখ্যা পজিটিভ আছে, কিছু সংখ্যা কি আছে নেগেটিভ আছে, তার মানে প্লাস মাইনাস ইউজ করতে হয়। আবার দশমিক বিন্দু ইউজ করতে পারে। মনে করি তোমার হাইট কত, 5.11, তাহলে এখানে দশমিক ব্যবহার করতে পারি। আবার কি ফাঁকা স্থান বা স্পেসও ব্যবহার করতে হয় কখন কখন। তাহলে এই চারটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, কি কি সংখ্যা, প্লাস মাইনাস দশমিক বিন্দু এবং কি ফ্রি স্পেস বা ফাঁকা স্পেস।
এই হচ্ছে আমাদের কি নিউমেরিক্যাল কনস্ট্যান্ট। তাহলে নিউমেরিক্যাল কনস্ট্যান্ট কাকে বলে? যে আমরা যেসব কনস্ট্যান্ট কি মূলত সংখ্যা উপর নির্ভর করে সেটা হচ্ছে নিউমেরিক্যাল কনস্ট্যান্ট। নিউমেরিক্যাল কনস্ট্যান্ট লিখতে কী ব্যবহার করা হয়? সংখ্যা, প্লাস মাইনাস, ফাঁকা স্থান এবং কি ডট। এখন নিউমেরিক্যাল কনস্ট্যান্টকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে। কি কি? ইন্টিজার, রিয়েল এবং কমপ্লেক্স। নর্মাল সেন্সে আমরা কি করি? সংখ্যাকে আমরা 2 ভাগে ভাগ করি না? আমরা সংখ্যা পদ্ধতি পড়েছি, সংখ্যা পদ্ধতি আমরা সংখ্যাকে 2 ভাগে ভাগ করি। কি কি? একটা হচ্ছে রিয়েল, আরেকটা হচ্ছে কি কমপ্লেক্স। আমরা নর্মালি কি করি? নাম্বারকে কয় ভাগে ভাগ করি? 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে রিয়েল, আরেকটা হচ্ছে কি কনস্ট্যান্ট। কিন্তু এখানে সংখ্যাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? একটা হচ্ছে ইন্টিজার, রিয়েল এবং কি কমপ্লেক্স, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমরা ইন্টিজার, রিয়েল এবং কমপ্লেক্স এই 3টার কি সংজ্ঞা এবং বর্ণনা এখন দেখব। ইন্টিজার নাম্বার কনস্ট্যান্ট। ইন্টিজার হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমরা কীভাবে লিখি? একদম এখানে কোনো কি থাকবে না, পূর্ণ ভগ্নাংশ থাকবে না। তাহলে পূর্ণ সংখ্যা লেখার আগে আমরা কী করতে পারি? প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারি। এখানে ডট ব্যবহার করা যাবে না। ডট আমরা কখন ব্যবহার করি? ভগ্নাংশ প্রকাশ করতেই তো। 5.2, 7.5, এটা কিন্তু ভগ্নাংশ হয়ে যায়। সুতরাং এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা প্রকাশ করতে হলে আমরা কী করতে পারবো না? ভগ্নাংশ বা মানে ডট ব্যবহার করতে পারবো না বা কমা ব্যবহার করতে পারবো না। তবে কী ব্যবহার করতে পারবো? চিহ্ন পরিবর্তন করতে পারবো। সেটা কি? প্লাস বা কি মাইনাস। বোঝা গেল? লেটস সে যে আমরা একটা সংখ্যা লিখলাম যে 5। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা একটা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, বা 502, এটা একটা কি বোঝাচ্ছে? পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। এখন এটার আগে আমি কী করতে পারি? আমি 502 দ্বারা বোঝাচ্ছে পজিটিভ 502। এর আগে যদি আমি কী দিতাম? মাইনাস দিতাম, তখন কি নেগেটিভ। কিছু চিহ্ন না থাকলে সেটা কি হয়ে যায়? নেগেটিভ হিসেবে কল্পনা করা হয়। ওকে, আচ্ছা সংখ্যাকে দেখি। সংখ্যা কি বলেছে? ইন্টিজার নাম্বার কনস্ট্যান্ট। যে সকল সংখ্যার সাথে কি দশমিক বিন্দু ব্যবহার করা হয় না তাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। মানে যেখানে আমরা কি করতে পারবো না? দশমিক ব্যবহার করতে পারবো না বা ব্যবহার করা হয় না, সেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার কি এর কিছু কি আছে? বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে কি করতে পারবো না? দশমিক ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে কি 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, সামনে চিহ্ন ব্যবহার করতে পারবো। সেটা কি? প্লাস অথবা কি মাইনাস। এখানে কিন্তু রুটও আনা যাবে না, কারণ কি রুট মানে কি ভগ্নাংশ। সুতরাং এখানে রুট আনা যাবে না, শুধু কি আনতে পারবো? প্লাস আনতে পারবো। আর কি আনতে পারবো? মাইনাস। এখন এই যে বিটটা আছে, কম্পিউটারের তো বিভিন্ন বিট আছে বর্তমানে, মানে বিভিন্ন ধরনের কম্পিউটারের কি ধারণ ক্ষমতা আছে। কিছু বিট আছে, কম্পিউটার আছে 16 বিট, 32 বিট, 64 বিট হইতে পারে। তো বিভিন্ন বিটের বা বিভিন্ন কম্পিউটারের ধারণ ক্ষমতার উপর কি আমরা কি করতে পারি? কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট করতে পারি সর্বোচ্চ কত ধারণ ক্ষমতা হইতে পারে। সেটা ডিপেন্ড করবে বিট সাইজের উপর। এখানে শুধু 32 বিটের সাইজের সংখ্যাই দেওয়া আছে। যদি কম্পিউটারটা কি হয় 32 বিটের হয়, তাহলে ধ্রুবক সে কাউন্ট করতে পারবে সেটা সর্বোচ্চ কত? 2 টু দি পাওয়ার 31 মাইনাস 2 টু দি পাওয়ার 31 থেকে কি প্লাস 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1। এটাকে যদি আমরা সংখ্যা হিসাব করি, সংখ্যা হিসাব করলে কত আসে? অনেক বড় একটা সংখ্যা আছে। তাহলে এই যে সংখ্যাটা আছে সর্বোচ্চ এত থেকে কত এত বিট পর্যন্ত সে কী করতে পারবে? কাউন্ট করতে পারবে। এর কম এর বেশি কী করতে পারবে না? কাউন্ট করতে পারবে না। এরপরে যদি কোনো সংখ্যার আগে মনে করি যে একটা সংখ্যা লিখলাম, যে লেটস সে 5 লিখলাম। যদি কোনো আমি কি দিই? চিহ্ন না দিই, চিহ্ন না দেয়, তাহলে কম্পিউটার ধরে নেবে সে কি প্লাস। আর যদি এখানে কি দিই -5 দিই, তার মানে কি সে কম্পিউটার বুঝবে -5। আর +5 দিলে একই কথা। তাহলে +5 আর শুধু 5 এই দুটোর মিনিং একই। যদি আমি এই দুটা না দিয়ে শুধু 5 দিই, কম্পিউটার ধরে নেবে চিহ্ন নাই মানে কি সে ধরে নেবে এখানে কি আছে? পজিটিভ নাম্বার আছে। আর এটা দ্বারাও কি একই কথা, সে অলরেডি চিহ্ন দেওয়া আছে, তার কি আর বোঝা লাগবে? মানে তার এখানে আর কি সমস্যা হবে না, কারণ কি ডিরেক্ট +5 আর 5 একই কথা। এটা দিলেও যা রেজাল্ট আসবে, এটা দিলেও কি তা রেজাল্ট আসবে। আচ্ছা, এখন আমাদের কি আছে যে হিসাব নিকাশ, কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখন তোমাকে যদি বলে যে এই দুটোর ভিতরে কোনটা হচ্ছে কি আমাদের ইন্টিজার নাম্বার সিস্টেম, কোনটা ইন্টিজার নাম্বার সিস্টেমের ভিতরে পড়তেছে না? এটা ইন্টিজার নাম্বার সিস্টেম, কারণ এখানে কি আছে? দশমিক বিন্দু নাই এবং কি চিহ্ন আছে। চিহ্ন সেটা মনে মনে কত আছে? প্লাস আছে। কিন্তু এটা কি না রিয়েল নাম্বার না, ইন্টিজার নাম্বার না। কেন? কারণ এখানে কি আছে? যে কমা আছে। আমরা কি করতে পারবো না? কমা ব্যবহার করতে পারবো না। এরপর হচ্ছে এখানে চিহ্ন মাইনাস আছে, কিন্তু এখানে কি আছে? দশমিক আছে। দশমিক আছে মানে কি এটার ভিতরে না, এটা কি শর্ত মানছে? এটাও শর্ত মেনেছে। প্লাস আছে কিন্তু এখানে কি আছে? মাইনাস ঠিক আছে, কিন্তু এখানে দশমিক আছে, তার মানে শর্ত মানে নেই। এটা কি ইন্টিজার? এটা ইন্টিজার না। এটাও ইন্টিজার নাম্বার, কারণ এখানে কি সংখ্যাগুলো আছে এবং চিহ্ন দেওয়া আছে। তাহলে এই ছিল কি আমাদের ইন্টিজারের হিসাব নিকাশ। তাহলে আমি যদি এক কথাই বলি, ইন্টিজারের কী কী বৈশিষ্ট্য থাকবে?
প্রথমে দশমিক বিন্দু ব্যবহার করা যাবে না, এর আগে প্লাস বা মাইনাস ব্যবহার করতে পারবো। এবং যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে তার মানে সেটা কি হিসেবে ধরে নেবে, প্লাস হিসেবে ধরে নেবে। আর বিভিন্ন বিটের হিসাব মানে বিভিন্ন ধরনের কম্পিউটারে এর কি কাউন্ট সংখ্যা বিভিন্ন হতে পারে। 32 বিট কম্পিউটারে সেটা কত হবে, -2^31 থেকে +2^31 -1। যে বিট ধারণ ক্ষমতা আছে এই পর্যন্ত কি করতে পারবে, সে হিসাব নিকাশ করতে পারবে। ডেসিমাল নাম্বার কনস্ট্যান্ট আমরা দেখেছি, এখন আমরা কি করব, রিয়েল নাম্বার কনস্ট্যান্ট। ডেসিমাল নাম্বার কনস্ট্যান্টে কি ছিল, আমরা দশমিক ব্যবহার করতে পারি নাই, কিন্তু এখন আমরা কি করতে পারবো, দশমিক ব্যবহার করতে পারবো। তাহলে ডেসিমেল দ্বারা বোঝা যাচ্ছে যে নাম থেকে এটির এখানে আমরা কি করতে পারবো, ডট ব্যবহার করতে পারবো, মানে কি পয়েন্ট ব্যবহার করতে পারবো, মানে ভগ্নাংশ ইউজ করতে পারবো। তাহলে রিয়েল নাম্বার সিস্টেম হচ্ছে কি, যে দশমিক বিন্দু সহ সংখ্যাকে কি বলে, বাস্তব সংখ্যা ধ্রুবক বলে। মানে দশমিক বিন্দু সহ আমরা কি করবো, যেটা ইউজ করতে পারবো। আর বৈশিষ্ট্য সব আগের মতোই। কী কী বৈশিষ্ট্য, যে আগে শুধু দশমিক ব্যবহার করতে পারতাম না, এখন করতে পারবো। যদি প্লাস থাকে মাইনাস, প্লাস এবং মাইনাস ব্যবহার করতে পারবো। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কম্পিউটার ধরে নেবে সেখানে কি আছে, প্লাস নাম্বার আজ মানে প্লাস সাইন দেওয়া আছে। আর কী কী বৈশিষ্ট্য হতে পারে, যে এই হচ্ছে মোটামুটি এই তিনটেই তো বৈশিষ্ট্য, আর তো কিছু নাই। এখন আমাদের রিয়েল নাম্বারকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে, সরি 3 ভাগে না, 2 ভাগে ভাগ করা হয়েছে, সিঙ্গেল প্রিসিশন এবং কি ডাবল প্রিসিশন। তাহলে সিঙ্গেল প্রিসিশন এবং কি ডাবল প্রিসিশন, মানে সিঙ্গেল প্রিসিশন ডাবল প্রিসিশনের এখানে ব্যাখ্যা দেওয়া হয়নি, কিন্তু সিঙ্গেল প্রিসিশনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি ডেসিমেল পয়েন্ট ফর্ম, আর হচ্ছে এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্ম। ডেসিমেল পয়েন্ট ফর্ম কি, যেখানে শুধু আমরা কি করতে পারবো, দশমিক ব্যবহার করতে পারবো, তো পারবো শুধু দশমিকই, এখানে কোনো কি থাকবে না। এক্সপোনেনশিয়াল মানে কি পাওয়ার হিসেব কাউন্ট করতে পারবো না। মনে রাখা দেওয়া আছে যে 10.25, এটা হচ্ছে কি সিঙ্গেল প্রিসিশন। আর সরি এটা হচ্ছে কি ডেসিমাল পয়েন্ট ফর্ম। আর এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্ম হচ্ছে কি, যদি আমি লিখতে পারি, মনে করি 100 লেখা আছে, 100কে লিখতে পারি না 10 কিউব, এটাকে লিখতে পারি 10 কিউব না, মানে 5 × 100, এটা লিখতে পারি 5 × 10 কিউব লিখতে পারি। জাস্ট এক্সাম্পল দেখাচ্ছে, এই আর কিছু না। তাহলে এখানে আমরা কি করতে পারি, যে 5.1 মনে করো, 5.1, 5 পয়েন্ট কত আছে 1। তাহলে এটাও দশমিক, এটাও দশমিক, কিন্তু এটাকে আমরা কি করেছি, এটাকে আমরা পাওয়ার হিসেবে কাউন্ট করেছি। তাহলে নর্মাল ভগ্নাংশ যদি আমরা প্রকাশ করি দশমিকের সাহায্যে, সেটা কি হবে, ডেসিমেল পয়েন্ট ফর্ম। আর এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্ম কী হবে, যদি আমরা কী করি পাওয়ার হিসেবে কাউন্ট করি, সংখ্যাকে কী করি, সেটা অনেক বড় হইতে পারে, অনেক কি ছোট হইতে পারে। আমরা যখন হিসাব করি, হিসাবের সময় অনেক বড় সংখ্যা হইতে পারে, যেমন পৃথিবীর ভর অনেক বড় সংখ্যা, বা পরমাণুর ইলেকট্রনের সংখ্যা অনেক বড় সংখ্যা। যদি আমরা কী করি অনেক ছোট সংখ্যা ব্যবহার করি, যেমন পরমাণুর ব্যাসার্ধ, এটা অনেক ছোট সংখ্যা, এই ক্ষেত্রে আমরা কী করি এক্সপোনেনশিয়াল ফর্ম ব্যবহার করে থাকি। তাহলে এই হচ্ছে মোটামুটি কথা, যে আমরা দশমিক বিন্দু আকার এবং কি ডেসিমেল পয়েন্ট ফর্ম এবং কি এক্সপোনেনশিয়াল ফর্ম। ডেসিমেল পয়েন্ট ফর্ম আমরা কখন ব্যবহার করি, যখন শুধুমাত্র কী করি আমরা হিসাব করি যে শুধু দশমিক। আর এক্সপোনেনশিয়াল মানে কি অনেক বিশাল বড় বা অনেক কি বিশাল ছোট। আমাদের মূলত মেন ইম্পর্টেন্স হচ্ছে সেটা কি, যে এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্ম, কারণ এটা নিয়ে আমাদের অনেক আছে, কখন আমরা লিখবো কখন লিখবো না সেটাই এখন আমরা জানবো। ওকে, এখন আমরা কি করি, আবার পার্থক্যটা একটু আবার প্রথম থেকে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদেরকে একটু মনে থাকবে। প্রথমে আমরা কি করেছি, যে চলক নাম্বার সিস্টেমকে বা ধ্রুবক ডাটা টাইপকে 2 ভাগে ভাগ করা হয়েছে, ধ্রুবক চলক। ধ্রুবক হচ্ছে কি, ধ্রুবক এবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে, নিউমেরিক্যাল, স্ট্রিং এবং কি লজিক্যাল। নিউমেরিক্যাল এবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে, কি কি ইন্টিজার, রিয়েল এবং কি কমপ্লেক্স। আমরা রিয়েল পড়তেছিলাম, রিয়েলকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে, একটা হচ্ছে কি সিঙ্গেল প্রিসিশন, একটা হচ্ছে কি ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশন আবার কয় ধরনের, 2 ধরনের, একটা হচ্ছে কি এক্সপোনেনশিয়াল আর একটা হচ্ছে কি ডেসিমেল, আর এরপরে হচ্ছে কি ডাবল প্রিসিশন। তাহলে সিঙ্গেল প্রিসিশন এবং ডাবল প্রিসিশন আমরা একসাথে আলোচনা করব। তাহলে সিঙ্গেল প্রিসিশনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগে, একটা হচ্ছে কি ডেসিমেল, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ডেসিমেল তো আমরা একটু আলোচনা করেছি, ডেসিমেল কি শুধু কি থাকবে, দশমিক থাকবে, 3.05 বা 1.25, এখানে কোনো কি থাকবে না, সূচক থাকবে না। আর এক্সপোনেনশিয়াল হচ্ছে কি আমাদের কি থাকবে, এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্ম হচ্ছে আমাদের কি থাকবে, সূচক থাকবে। কীরকম সূচক থাকবে, মনে করো যে 10 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁵ কত হবে 5, এরকম আকার থাকবে। তবে এখানে নিয়ম কিছু আছে, আমরা নর্মাল বীজগণিতে আমরা যেভাবে কী করি হিসাব নিকাশ এক্সপোনেনশিয়াল করি, এখানে এরকম হবে না, এখানে একটু কী হবে, একটু হিসাব নিকাশ করা লাগবে। কারণ আমরা জানি প্রোগ্রামের ক্ষেত্রে কী করা হয় না, আমরা স্টেরিও চিহ্ন কি বা গুণ চিহ্ন দিতে পারি না, আমরা এখানে কী করি গুণ চিহ্নের বদলে আমরা কী করি অন্য সাইন ব্যবহার করবো আর কি, বোঝা গেল কিনা।
আচ্ছা যাই হোক, প্রথমে আমাদের যদি একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য অনুযায়ী এক্সাম্পল দেখি। প্রথমে কি বলেছে যে দশমিক বিন্দুর পর কি থাকতে হবে, অশূন্য থাকতে হবে। কীরকম, মনে করি একটা সংখ্যা আছে 0.000532, তাহলে দশমিকের পরে কি আছে, অশূন্য সংখ্যা। দশমিকের পরে কি আছে, এখানে শূন্য আছে, তাহলে কি এটা কাউন্টেড না। তাহলে দশমিকের পরে আমাদের কি বানাইতে হবে, শূন্য বানাইতে হবে। মনে করি এরকম একটা এক্সাম্পল দিলাম যে 0.56, এটাকে যদি বানাই তাহলে দশমিকের পরে কি আছে, অশূন্য সংখ্যা আছে। কিন্তু দশমিকের পর যদি আমি দিতাম এরকম 0.05, তাহলে কিন্তু এটা কি এভাবে আমাদের কি হইতো না, তাহলে আমাদের লিখতে হইতো কি 0. দশমিকটা কোথায় আনতে হইতো, আমাদের ওই পাশে নিতে হইতো, তাহলে 0.05 এরকম লিখতে হইতো। আচ্ছা যাই হোক, আমরা সহজভাবে বুঝি যে প্রথমে ধ্রুবক, ভগ্নাংশ এবং সূচক অংশ থাকবে। আমরা জানি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি এখানে ধ্রুবক অংশ থাকবে এবং সূচক থাকবে। এ এ আমরা নর্মালি এ ইন্টু 100 কত হবে, n হবে। তাহলে এখানে ধ্রুবক থাকবে, এখন কি থাকবে, ভগ্নাংশ থাকবে। তাহলে ধ্রুবক থাকবে এবং কি এক্সপোনেনশিয়াল অংশ, দুটো অংশ থাকবে, তাহলে ধ্রুবক। তবে ধ্রুবক লেখার শর্ত হচ্ছে যে আমাদের কি দশমিক বিন্দুর পর কি হইতে পারবে না, শূন্য হইতে পারবে না। দশমিক বিন্দুর পর কি হইতে হবে, সংখ্যা থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দশমিক বিন্দুর পর অশূন্য সংখ্যা থাকতে হবে। তাহলে এটাকে যদি আমি হিসাব করি, দশমিক বিন্দুর পর কিন্তু শূন্য আছে, তাহলে আমাদের অশূন্য বানাইতে হবে। কীভাবে, আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিকটা কি নেবো, ওই পাশে নেব। 3 ঘর দশমিক যদি ওই পাশে নিই তাহলে কত হবে, 0. এখানে পয়েন্ট ছিল, আমরা এখানে নিয়ে নিয়েছি, তাহলে 3 করে ওই পাশে নিচ্ছি। দশমিকের আগে একাধিক শূন্য থাকার যে কথা, শুধু একটা শূন্য কি কথা, কি কথা। তাহলে আমি কি করলাম, দশমিকের পরে কয় ঘর অশূন্য বানাইছি। অশূন্য বানানোর শর্ত হচ্ছে 3 ঘর পরে কি লিখেছি, দশমিক লিখেছি। বোঝা গেল। আচ্ছা, 3 ঘর পরে যে দশমিক লিখেছি, এটাকে মেবি কল্পনা করতে পারি যে 0.0000532, তাহলে দশমিকের পরে কয় ঘর নিয়েছে, 3 ঘর। তাহলে কত হবে, এখানে দশমিক দিয়েছে, তাহলে 0.532 ইন্টু, এটাকে লিখে দেন 10⁻0, বা এটার সাথে মনে মনে কত লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে 1 মানে কত লেখা যায়, এটাকে লেখা যায় 10⁻0। কোনো কিছুর উপর 0 মানে কত হয়, 1। এখন যেহেতু আমি কয় ঘর সামনে গিয়েছি, 3 ঘর সামনে গিয়েছি, সুতরাং আমাদের কী হবে, পাওয়ারটা 0 ছিল, 0 থেকে কত হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর -3 হবে, -3 হবে। ওকে, অর্থাৎ আমি যদি কি দশমিকের ক্ষেত্রে এটা শর্টকাটে মনে রাখা, বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছে না, কেন হয় এটা আমরা সবাই জানি। কারণ মানে কি একক দশক শতক হাজার এভাবে আস্তে আস্তে বাড়ে। দশমিকের উপরে যদি ডান পাশে 3 ঘর যায়, তাহলে পাওয়ারটা কত হবে, -3, মানে কি পাওয়ারটা মাইনাস হবে। আর দশমিকের উপরে যদি বাম পাশে যায়, পাওয়ারটা কী হবে, প্লাস হবে। সিম্পল হিসাব। তাহলে 0.532 লিখলাম, পাওয়ার কত, 10⁻3। তাহলে আমাদের কিন্তু দশমিকের পরে কি হয়েছে, অশূন্য সংখ্যা হয়েছে। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য কি, দশমিক অংশ থাকবে এবং কি থাকবে, সূচক অংশ থাকবে। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ফুলফিল করেছে। 2 নম্বর বৈশিষ্ট্য, ভগ্নাংশের পর কি থাকবে, দশমিক বিন্দুর পর অশূন্য সংখ্যা থাকবে, লিখলাম। এরপর ই এর পর, আচ্ছা ভগ্নাংশের পর একটি অক্ষর লিখতে হবে, ই। আমরা যেহেতু প্রোগ্রাম লিখতেছি, এখানে আমরা কি করবো না, ইনটু লিখবো না, 10 লিখবো না। তাহলে এটার জায়গায় আমরা কি লিখবো, 0.532, এই যে এটার জায়গায় আমরা কি লিখবো, ই লিখবো। এখন এইটা ক্যাপিটাল ই হইতে পারে, স্মল ইও হইতে পারে। বোঝা গেল কিনা, যেহেতু সিঙ্গেল প্রিসিশন, এক্ষেত্রে আমরা কি করবো, ইটা কি লিখবো, এক্সপোনেনশিয়াল হিসাবে। ই এর জায়গায় আমরা কি, তাহলে এখানে বলতে পারি সমান কি লিখতে পারি, +10। এর জায়গায় আমরা কি লিখি, ইন্টু 10, এর জায়গায় আমরা কি লিখেছি। এরপর কি লিখবো, পাওয়ারটা কত আছে, 0.3, -3, এটাকে লিখবো -0.3। কেন, অবশ্যই চিহ্ন দিতে হবে। এর পরে কি দিতে হবে, চিহ্ন দিতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর পরে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে এবং পূর্ণ সংখ্যা সূচক হতে হবে। যে পাওয়ারটা লিখছে সেটাকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে, সব এক লাইনে লিখতে হবে, যেহেতু প্রোগ্রাম করতেছি। আচ্ছা, 32 বিট, এটা খুব ইম্পর্টেন্ট। 32 বিট কম্পিউটারের ক্ষেত্রে যে আমি যে এর আগে যে ডিজিটটা লিখবো, মানে ভগ্নাংশটা লিখবো, সেটা কয় বিটের হইতে হবে, সর্বোচ্চ 7 বিট হইতে পারবে। এবং পাওয়ারটা যেটা আছে সেটা কত, -38 থেকে +38 হইতে পারবে, এর বেশি বা কম হইতে পারবে না। ওকে, আবার বলছি, এই যে ই মানে কি বোঝাচ্ছে, ইন্টু 10 এবং পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটা কি -38 থেকে, যে -38 থেকে কি +38 পর্যন্ত হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। বোঝা গেল। আচ্ছা, এই হচ্ছে হিসাব। আর এর আগে যে আমরা ডিজিটগুলো লিখবো সেটা সর্বোচ্চ কয় ডিজিট হইতে পারবে, 7 ডিজিট হইতে পারবে, এর বেশি হইতে পারবে না। এর বেশি হলে সেটা ডাবল প্রিসিশন হয়ে যাবে, যেটা আমরা একটু পরে আলোচনা করবো। তাহলে এই হচ্ছে বৈশিষ্ট্য। আমি আবার বলতেছি, যদি সিঙ্গেল প্রিসিশন আকারে লিখতে চাই, সেটা আমাদের কী করতে হবে, পাওয়ারটা কি লিখতে হবে, পাওয়ারটা ই হিসেবে কাউন্ট করতে হবে, মানে আর পাওয়ারের ইয়ের পরে চিহ্ন দিতে হবে, প্লাস অথবা কি মাইনাস, এবং সেটা কি পাওয়ারটা 2 বিট আকারে লিখতে হবে। যদি
এখানে যদি আমি কি করতাম, মনে করি এখানে যদি +3 হইতো, +3 হয়েছে, আমি যদি এখানে প্লাস নাও দিতাম কম্পিউটার ধরে নিত, সেটা কি ধরে নিত আর কি +3। তাহলে এই হচ্ছে আপাতত হিসাব। আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি যে 0.000532, আমরা কি দশমিকের পরে কয় ঘর নিচ্ছি? 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর, দশমিক এখানে দিচ্ছি, তাহলে 3 ঘর, তাহলে কী হবে এর সাথে মনে মনে কত লিখতে পারি? 10⁻0। তাহলে 0 থেকে কত হবে? 3 কমবে, তাহলে -3 হবে। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? 0.533 লিখলাম, এই যে এটার জায়গায় ইন্টু 10, এর জায়গায় আমরা কি লিখবো? লিখবো। ইটা ছোটো হইতে পারে, বড় হইতে পারে। -3, এই যে অবশ্যই চিহ্ন দিতে হবে, মাইনাস, এটা 2 বিট আকারে লিখতে হবে, 0.3। বোঝা গেল কি না? আচ্ছা, আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, মনে করে লিখি যে 32456, এটাকে আমি লিখতে পারি এভাবে যে 32456 ইন্টু কত হয়? 10⁻0, কারণ আমাদের তো এক্সপোনেনশিয়াল আকারে দেখাইতে হবে এবং সিঙ্গেল প্রিসিশনে দেখাবো। তাহলে আমি যদি দশমিক লিখি, এটাকে লেখা যায় 0.0 ইন্টু 10⁻, কত হবে? 0 লিখতে পারি, কারণ দশমিকের উপরে শূন্যের কোনো কি নাই, দাম নেই। 5 টাকা যে কথা, 5.0 টাকা কি কথা? একই কথা। 10⁻0 মানে কত হয়? 1। এটাকে আমি এইভাবে লিখতেই পারি, কারণ এটার মান 1, বা এইভাবে লিখতে পারি 1। 32456.0 ইন্টু কত হয়? 10⁻0 লিখতে পারি। আমাদের উদ্দেশ্য কি? দশমিকের পরে কী হতে হবে? শূন্য রাখা, মানে দশমিকের পরে কি করতে হবে? যে প্রথম বৈশিষ্ট্য কি? দশমিক বিন্দুর পর অশূন্য থাকতে হবে। তো দশমিক বিন্দুর শূন্য আছে, রাখা যাবে না। এবং দশমিক বিন্দুর আগেও কি করতে হবে? শূন্য রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে, যদি এটা এখানে বলে নাই। তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি? যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে আমি 5 ঘর আগে আনবো। দশমিক বিন্দু কোথায় আনবো? 5 ঘর আগে। তাহলে আমরা লিখবো যে 0.32456 ইন্টু 10⁻, কয় ঘর আগে আনছে? 5 ঘর আগে। তাহলে 5 ঘর যেহেতু আগে আনছে, পাওয়ারটা কী হবে? ডান দিকে যাবে। সংখ্যা রেখার কোন দিকে যাবে? ডান দিকে। ডান দিকে মানে কত হবে? প্লাস। বুঝা গেল? তাহলে এটাকে যদি আমি কি করি, এক্সপোনেনশিয়াল মানে প্রোগ্রাম আকারে লিখি, তাহলে কি হবে? এখানে আমরা চাইলে সামনে 0 পয়েন্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। আমরা লিখবো যে 0.32456, এই যে এটার জন্য আমরা কি লিখবো? লিখবো, লিখলাম। এরপরে পাওয়ারটা কত আছে? 5, তার মানে এর সামনে মনে মনে প্লাস আছে, 0.5 লিখতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের সিঙ্গেল প্রিসিশন। তাহলে সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে আমাদের কি থাকবে? এক্সপোনেনশিয়াল আকার থাকবে, এবং এখানে কি থাকবে? ভগ্নাংশ থাকবে। ভগ্নাংশ কয় বিট হইতে হবে? সর্বোচ্চ 7 বিট হইতে পারবে। এবং এর পর প্লাস বা মাইনাস চিহ্ন দিতে হবে, এবং কি এর পর যে পাওয়ারটা আছে সেটা কত? সর্বোচ্চ -38 থেকে কত হবে? +38। বুঝা গেল? তাহলে এই ছিল সিঙ্গেল প্রিসিশনের ব্যাপার। এরপর আমরা কি করব? ডাবল প্রিসিশন দেখব। কি দেখব? ডাবল প্রিসিশন। ডাবল প্রিসিশন কীরকম? তাহলে আমরা সিঙ্গেল প্রিসিশন গেল, এখন আমরা কী করব? সিঙ্গেল প্রিসিশন বুঝলাম যে সিঙ্গেল প্রিসিশন কি, সিঙ্গেল প্রিসিশনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি ডিসিমেল আর হচ্ছে এক্সপোনেনশিয়াল। এখন ডাবল প্রিসিশনের ক্ষেত্রে বৈশিষ্ট্য মোটামুটি সেম। তাহলে এখানে সিঙ্গেলের জায়গায় আমরা কি লিখবো এখন? ডাবল, DOUBLE, ডাবল প্রিসিশন। আচ্ছা, এক্ষেত্রে ভগ্নাংশ এবং সূচক অংশ থাকবে। দশমিক বিন্দুর পর কি থাকবে? অশূন্য সংখ্যা থাকবে, এটাও ঠিক আছে। তবে এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? ক্যাপিটাল ডি অথবা স্মল ডি দ্বারা প্রকাশ করা হবে। এর পর প্লাস চিহ্নের জন্য এখানে আগে ছিল 2 অঙ্কের, এখন কত হইতে হবে? 3 অঙ্কের হবে। সূচক হবে 32 বিট। কম্পিউটারের সংখ্যা কত হবে? আগে ছিল 8 ডিজিট, এখন কত হবে? ম্যাক্সিমাম 16 ডিজিট। এবং পাওয়ার কত হবে? এখানে শুধুমাত্র 0 বসাই দাও। -308 থেকে কত হবে? +308 পাওয়ার পর্যন্ত। মানে বোঝা যাচ্ছে এটাকে বিশাল বড় বা বিশাল ছোট আকার করতে, প্রকাশ করতে ব্যবহার করা হয়। যদি আমি একটা এক্সাম্পল দিই, যে 0.00032567। আচ্ছা, এটাই আমরা যদি লিখি, তাহলে এই পাওয়ারটা যদি আমরা লিখি, তাহলে আমরা কী করতে পারবো? 0.দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর নিব। তাহলে 32567 ইন্টু 10, কয় ঘর নিচ্ছে? 1 2 3। একটু ভেঙে ভেঙে যদি দেখাই, যে সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে কী ছিল? পাওয়ার -38 থেকে +38 ছিল। তাহলে এখানে পাওয়ারটা কত হবে? আমি এখানে লিখলে অনেক বড় হয়ে যাবে। মনে করো যে এরকম 3256 ইন্টু 10⁻, মাইনাস সেটা কত? আচ্ছা, মনে করি
108 আছে। কত আছে? 108 আছে। তাহলে এটাকে যদি আমরা কি করি, প্রকাশ করতে চাই, আগে তো আমার আদর্শ আকারে লিখতে হবে। তাহলে আদর্শ আকার কি, দশমিকের বিন্দুর পরে কি রাখতে হবে? অশূন্য রাখতে হবে। কি রাখতে হবে? অশূন্য। মানে দশমিক পরে এখানে মনে করে জিরো আছে, কি আছে? জিরো। দশমিক বিন্দুর পরে আমাদের কি রাখতে হবে? জিরো রাখতে হবে। এটাই তো বলছে দশমিক বিন্দুর পরে অশূন্য থাকতে হবে। তাহলে এখানে মনে করে কি আছে? একটা শূন্য আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, শূন্য দশমিকটাকে এক ঘর ডানে নেব। তাহলে এক ঘর যদি ডানে নেই তাহলে কী থাকে? এখানে দশমিক মনে করো, তাহলে 3256 ইন্টু 10 ইনভার্স। যেহেতু ডান পাশে নিয়েছি, কোথায় নিয়েছি? ডান পাশে নিয়েছি, তাহলে পাওয়ার কী হবে? এক কমবে। তাহলে 108 থেকে কত হবে? 109 হবে আর কি। বিষয়টা কি বোঝা গেল? কারণ আমরা তো সংখ্যা রেখা জানি, এটা হচ্ছে কি -1, এটা -2, -3। তাহলে এই পাশে হলে কি পাওয়ারটা এক করে কী হবে? বাম পাশে গেলে কি পাওয়ার কিন্তু এক করে বাড়তি আছে। এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ। এখন মনে করো, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো? যে 0.3256, এই যেটার থেকে আমরা কি ভাগে লিখতাম ই, এখন লিখবো কি ডি -109। মানে ডি এর আগে সর্বোচ্চ কত ডিজিট হইতে পারে? 16 ডিজিট হইতে পারবে। ডি এর পরে চিহ্ন দিতে হবে এবং কি পাওয়ারটা 3 বিট আকারে লিখতে হবে। কোনো কারণে যদি এখানে চিহ্ন না দাও তাহলে সেটা কম্পিউটার প্লাস হিসেবে ধরে নেবে। প্লাসের ক্ষেত্রে না দিলে সমস্যা নেই, কিন্তু মাইনাস ক্ষেত্রে অবশ্যই দিতে হবে। এবং কি করতে হবে? 3 বিট, যদি কোনো কারণে 2 বিট হয়ে যায়, হইতে পারে, সেক্ষেত্রে কি 2 বিটও ডাবল প্রিসিশন কাউন্ট করতে পারবে, সমস্যা নেই। কিন্তু এটা সর্বোচ্চ কাউন্ট কত? 3 বিট আর কি। 2 বিট দিলেও সেটা ডাবল প্রিসিশন আকারে কাউন্ট করা যাবে, সমস্যা নেই। এখন আমরা যদি আরেকটু আলোচনা করি, যে মনে করো যে কি আছে, 305071289567 ইন্টু 10 টু দি পাওয়ার কত আছে? 300 কত আছে? 8 আছে। এখন এটাকে যদি আমরা কি করি, ভগ্নাংশ আকারে প্রকাশ করতে চাই, বা 308 না, মনে করো দেওয়া আছে, আরও একদম সহজভাবে দেখাই, 3256 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত হবে? 36। ওকে, আচ্ছা, তাহলে কত হবে? আমি যদি কি করি, এটাকে দশমিকে নিতে চাই, তাহলে এটা লিখতে পারি 3256 ইন্টু 10 টু দি পাওয়ার 0 ইন্টু, অলরেডি তো পাওয়ার আছে, আমি যদি দশমিকটা দিই তাহলে এখানে নাই, তাহলে আমি লিখতে 356.0 ইন্টু 10 ইনভার্স 36। তাহলে দশমিক কোথায় পাবো? আমি বাম পাশে আনবো। তাহলে যদি বাম পাশে আনি তাহলে কত হবে? এক ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে 3256 ইন্টু 10। তাহলে বাম পাশে আনছি মানে কি পাওয়ার কি হবে? 4 ঘর বাড়বে আর কি। তাহলে কত হয়ে যাবে? এখানে -36 না দিয়ে মনে করো দিয়েছে +36। কত আছে? +36। তাহলে কত হয়ে যাবে? তাহলে 36 ছিল, তাহলে পাওয়ার কি বাম, যেহেতু কি বাম পাশে আছে, পাওয়ার কি বাড়বে? কত বাড়বে? 4 বাড়বে। তাহলে 36 আর 4 লিখলে কত হবে? সেটা 40 হয়ে যাবে। এখন আগে এটা কি সিঙ্গেল প্রিসিশন না ডাবল প্রিসিশন, এটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন কেন? কারণ আমরা জানি সিঙ্গেল প্রিসিশন এবং ডাবল প্রিসিশনের পার্থক্য হচ্ছে দশমিকের আগে 8 বিট 16 বিট, এটা না কাউন্ট হবে না, ঝামেলা হবে পাওয়ার নিয়ে। পাওয়ার যদি -38 থেকে +38 ভিতরে হয় সিঙ্গেল প্রিসিশন, আর যদি -38 থেকে কি হয় বড় হয়ে যায়, তাহলে কত হয়ে গেছে? 40। তাহলে এটা কিন্তু 40 কিন্তু 308-এর ভিতরে, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে কি ডাবল প্রিসিশন। তাহলে এটা কীভাবে লিখবো? এটাকে লিখবো যে 0.3256, এটার জন্য আমরা কি লিখবো? ডি লিখবো, প্লাস কত লিখবো? 040 লিখতে পারি, অথবা শুধু ভুল লিখতে পারি, কোনো সমস্যা নেই। কারণ 2 বিট 3 বিটে লিখতে তেমন কথা না, 2 বিটে লিখলেও হবে, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে আমাদের কি সিঙ্গেল প্রিসিশন এবং কি ডাবল প্রিসিশনের আকার। এখন আমরা কি করব? কমপ্লেক্স নাম্বার সিস্টেম নিয়ে কী করবো আলোচনা করব। কমপ্লেক্স নাম্বার কনস্ট্যান্ট মানে কি জটিল সংখ্যার ধ্রুবক যদি আমরা হিসাব করি, আমরা জটিল সংখ্যা জানি যে জটিল সংখ্যার আদর্শ আকার কি x প্লাস iy অথবা কি a প্লাস iy, যেখানে আর একটা আলাদা কি আছে, পরিচয় আছে, i মানে কি, i মানে হচ্ছে √(-1). তাহলে এই ধরনের সংখ্যা আমরা কী করতে পারি? প্রোগ্রামে ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে যখন আমরা ফোরট্রান প্রোগ্রামে লিখবো তখন বিশেষ কিছু কি a এবং b, মনে করি x প্লাস iy a প্লাস ib, মনে করি এটা দ্বারা প্রকাশ করতেছি।
এ বি দা কী হবে, অবশ্যই রিয়েল নাম্বার থেকে আসবে। কী নাম্বার থেকে আসবে? রিয়েল নাম্বার। আর রিয়েল নাম্বার মানে হচ্ছে কি দশমিক, দশমিক পয়েন্ট থাকবে। বোঝা গেল? যদি আমরা একটা এক্সাম্পল লিখি যে, আচ্ছা এখানে দেখাই যে এ প্লাস আইবি, এটাকে যদি আমরা দশমিক কি আকারে দেখাইতে চাই, প্রোগ্রাম আকারে দেখা যায়, তাহলে আমরা কি যদি ফার্স্ট ব্র্যাকেট দিই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে এটা একটা কি জটিল সংখ্যা। কী সংখ্যা? জটিল সংখ্যা। এখন মনে করো 2 প্লাস কত, 3 মাইনাস 4 আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কত লিখবো, প্লাস 3.0। অবশ্যই চিহ্ন দেওয়া লাগবে যেহেতু রিয়েল নাম্বার দেখতেছে এবং কি দশমিক বিন্দু দেখতে হবে। মাইনাস, এখানে অবশ্যই কী দিতে হবে, কমা দিতে হবে, বাস্তব অংশ লিখলাম, এরপরে কমা, কী করতে হবে, কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ কত আছে, -4i, তাহলে কী লিখবো, -4.0। আই এখানে লিখবো না, আয়ের দ্বারা, এই যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে আয়ের মিনিং আর কি। বোঝা গেল কিনা? এইভাবে আমরা কী করতে পারি, জটিল সংখ্যা প্রকাশ করতে পারি। তাহলে এটা নিয়ে আমাদের হচ্ছে কি, আমরা মূলত এইভাবে কী করবো, লিখে জটিল সংখ্যার প্রোগ্রাম কী করবো, লিখবো। তাহলে স্ট্রিং অর ক্যারেক্টার কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, তবে এটাকে কী করা হবে, যদি অ্যাপোস্ট্রোফির মাধ্যমে কী করা হয়, প্রকাশ করা হয়। এখন অ্যাপোস্ট্রোফির ভিতরে কি সবসময় কি সংখ্যা থাকবে? না, সংখ্যা না, সংখ্যা থাকতে পারে, আবার কি বর্ণ থাকতে পারে। যাই থাকুক না কেন, আমি যদি অ্যাপোস্ট্রোফি দ্বারা প্রকাশ করি, তাহলে ওইটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা একটা নাম্বার সিস্টেম বোঝাচ্ছে, এবং কি সেটা কি স্ট্রিং অর ক্যারেক্টার। বোঝা গেল কিনা? তাহলে মানে এটা দ্বারা বোঝাচ্ছে একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে, সহজ কথায় যদি বলি। বোঝা গেল? এখন অ্যাপোস্ট্রোফি কীভাবে লেখা? অ্যাপোস্ট্রোফি নর্মালি আমরা কী করি, এভাবে লিখি যে 2টা কমা লিখি, তাহলে 2টা কমা কিন্তু একদিকে, খেয়াল রাখতে হবে 2টা কমা কিন্তু কোন দিকে, একদিকেই হবে। এটা কোন ভার্সনে? ফোরটন 77 ভার্সনে। অথবা এটা ছাড়াও আমরা আরেকটা আপডেট যে ভার্সন আছে ফোরটন 1995, এই ভার্সনে আমরা কী করতে পারি, এই ভার্সনে আমরা কী করতে পারি, যে এই ডট ব্যবহার করতে পারি, এটাকে কি বলে, কোলন ব্যবহার করতে পারি, মানে ডাবল আর কি, এভাবে প্রকাশ করতে পারি। বোঝা গেল কি না? তাহলে অ্যাপোস্ট্রোফি কি, ঊর্ধ্বকমা। অ্যাপোস্ট্রোফি মানে হচ্ছে কি ঊর্ধ্বকমা। তাহলে 99 ভার্সন আমরা কী করতে পারি, শুধু অ্যাপোস্ট্রোফি ব্যবহার করতে পারি। আর নতুন যে ভার্সন আছে সেটা কত, 1995 ভার্সন, সেখানে আমরা কী করতে পারি, যে একজোড়া ঊর্ধ্বকমা ব্যবহার করতে পারি, বা কোলন ব্যবহার করতে পারি, কোলন না ঊর্ধ্বকমা আর কি। ইউ আর এ গুড বয়, এটাকে আমি কী করবো, আমরা নাম্বার মানে কি ধ্রুবক হিসেবে কাউন্ট করতে চাচ্ছি, তাহলে সেখানে আমরা কী করি, যদি এখানে একটা কোলন ইউজ করি, অ্যাপোস্ট্রোফি ইউজ করি, তাহলে এটা কী হয়ে যাবে, স্ট্রিং আর ক্যারেক্টার কনস্ট্যান্ট হয়ে যাবে। অথবা এই যে একটা কি আছে, সংখ্যা আছে, তাহলে আমি এটা কি শুধু শুধু কি করতে পারি, আমরা একটা কমা ব্যবহার করতে পারি, অথবা এক জোড়া কমা ব্যবহার করতে পারি। তবে এটা শুধু কোথায় ভার্সন কাউন্ট হবে, ফোরটন 77, আর এটা কোথায় কাউন্টেড হবে, 1995 ভার্সনে। 77 যদি এটা দেই, মানে ডাবল ঊর্ধ্বকমা দেই, তাহলে কিন্তু হবে না, আমাদের কী করতে হবে, 1995 ভার্সনে এটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা আছে সেটা লজিক্যাল কনস্ট্যান্ট। লজিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে কি, আমরা কী করবো, এখানে যুক্তির মাধ্যমে, এখানে মূলত যুক্তি দিয়ে বিচার করবে। মনে করি যে 5 বড় কার থেকে 6 থেকে, এটা কি সত্য না মিথ্যা, কিন্তু অবশ্যই 5 6 থেকে বড় না, এটা মিথ্যা, সুতরাং এটা কি ফলস। আবার বললাম যে 8 বড় কার থেকে 5 থেকে, তাহলে অবশ্যই এটা মিথ্যা। আবার বললাম 10 বড় কার থেকে 3 থেকে, তাহলে এখানে 10 না লিখে 20 লিখি, তাহলে 20 থেকে কি 6 বড় 5 থেকে, এটাও বাদ দিয়ে, আচ্ছা 5 থেকে কি 8 বড়, হ্যাঁ এটা সত্য, 5 থেকে কি 8 বড়, অবশ্যই 8 বড়, তাহলে এটা কী হবে, ট্রু হবে। তাহলে যখন আমরা সিদ্ধান্ত, একদম 2টা অপশন তোমার কাছে থাকবে, হয় ট্রু অথবা কি ফলস। গাণিতিক অপারেশনের ক্ষেত্রে এক্সের মানকে 5 থেকে বড়, যদি বড় হয় ট্রু, আর যদি ছোট না হয় তাহলে কী হবে, তা হবে ফলস হবে। তাহলে ট্রু আর ফলসের মাধ্যমে হবে, বোঝা গেল। এবং এর মাঝখানে কি ডট ব্যবহার করতে হবে। মনে করি এই যে এক্সের মান এক্স গ্রেটার দেন ওয়াই, এটাকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে এক্স ডট গ্রেটার দেনকে জিটি দ্বারা প্রকাশ করা হয়, ডট ওয়াই, মানে মাঝখানে কি থাকবে, অবশ্যই গ্রেটার দেন বা লেস দেন আগে ডট থাকতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের কি লজিক্যাল কনস্ট্যান্ট। তাহলে আমরা কনস্ট্যান্ট সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছি। এখন আমরা কি করব, যে চলক নিয়ে আলোচনা করব। তাহলে চলক নিয়ে আলোচনা করার আগে আমরা যদি এখন একটা ছকটা দেখি, তাহলে হিসাবটা কি দাঁড়ায়। তাহলে এতক্ষণ আমরা কি করেছি, শুধু ফোরট্রান ডাটা টাইপের কি ধ্রুবক নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ধ্রুবকের যে শ্রেণীবিভাগ আছে একসাথে আমরা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে একটু। তো আমরা যে ফোরট্রান ডাটা টাইপ দুই প্রকার, কনস্ট্যান্টের এতগুলো আকার নিয়ে এতক্ষণ পড়েছি। এরপরে আমরা কী করবো, চলক নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা একটু রিক্যাপ যদি করি, যে কনস্ট্যান্টকে কয় ভাগে ভাগ করেছে, 2 ভাগে, নিউমেরিক্যাল, স্ট্রিং এবং কি লজিক্যাল। নিউমেরিক্যাল মানে কি, এখানে সংখ্যা থাকবে অবশ্যই,
সংখ্যা কী থাকবে, নিউমেরিক্যাল ক্ষেত্রে কী থাকবে, 0 থেকে কত থাকবে, 9 থাকবে, প্লাস মাইনাস থাকবে, এবং কি থাকবে, ডট থাকবে, আর কি থাকবে, আর কি থাকবে হচ্ছে কমা থাকবে আর কি। প্লাস মাইনাস সংখ্যা, প্লাস মাইনাস ডট, আর কি ডট থাকবে, আর থাকবে হচ্ছে ব্রেকেট থাকবে আর কি, না স্পেস থাকবে আর কি, ফ্রি স্পেস বা ফাঁকা স্থান থাকবে। এই চারটা জিনিস থাকতো। এই চারটা মিনিং নিয়ে আমাদের কি নিউমেরিক্যাল কি থাকবে, যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকবে, প্লাস মাইনাস চিহ্ন থাকবে, আর কি থাকবে, ডট থাকবে, এবং কি ফ্রি স্পেস মানে ফাঁকা স্থান থাকবে। এটা এগুলোকে ভাগ করা হয়েছে, কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে। ইন্টিজার, রিয়েল, এবং কি কমপ্লেক্স। ইন্টিজারের ক্ষেত্রে কী করা হয়, দশমিক বিন্দু ব্যবহার করা হয় না, শুধু কী করা হয়, পূর্ণ সংখ্যা ব্যবহার করা হয়। আর রিয়েলের ক্ষেত্রে কী করা হয়, দশমিক বিন্দু ব্যবহার করা হয়। বোঝা গেল? অবশ্যই দশমিক বিন্দু দিতেই হবে আর কি। এটা আবার কয় প্রকার, 2 প্রকার, সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশনে কি থাকবে আমাদের, সিঙ্গেল প্রিসিশন আবার কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট ফর্ম, এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্ম। মানে হচ্ছে সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে আমাদের কি দশমিক বিন্দু থাকবে, ভগ্নাংশ থাকবে, দশমিকের বিন্দুর ক্ষেত্রে কি থাকবে, দশমিক বিন্দুর ক্ষেত্রে মানে পাওয়ার থাকবে 7 ডিজিটের, এবং এক্সপোনেনশিয়াল যে পাওয়ারটা আছে, যে আমরা বলতেছিলাম এক্সপোনেনশিয়াল পয়েন্ট ফর্মে, -38 থেকে +38। এরপর যে ডাবল প্রিসিশনের ক্ষেত্রে কি থাকবে, ডিজিট থাকবে কয়টা, দশমিক অংশ থাকবে, ভগ্নাংশ থাকবে। দশমিক অংশ দশমিক থাকবে, এক্সপোনেনশিয়াল থাকবে। দশমিকের ক্ষেত্রে কত বিট থাকবে, 16 বিট, এবং পাওয়ার থাকবে সেটা কত, -308 থেকে +308 পর্যন্ত। এরপর হচ্ছে কি রিয়েল নাম্বার সেগুলো। এরপর হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি থাকবে, এখানে a প্লাস আইবি আকার থাকবে। এবি অবশ্যই রিয়েল নাম্বার থেকে আসবে, তাহলে এবিটা কোথা থেকে আসবে, রিয়েল। রিয়েল নাম্বার মানে কি, এখানে দশমিক পয়েন্ট থাকবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে নিউমেরিক্যাল শেষ। এরপরে হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার। স্ট্রিং বা ক্যারেক্টার হচ্ছে কি, যদি আমরা অ্যাপোস্ট্রফির ভিতরে কোনো কিছু লিখি সেটা হচ্ছে কি স্ট্রিং বা ক্যারেক্টার। এরপর হচ্ছে লজিক্যাল। লজিক্যাল মানে কি ট্রু আর ফলস, সত্য এবং মিথ্যার মাধ্যমে আমরা কি যে যুক্তি দেবো সেটাই হচ্ছে কি আমাদের ধ্রুবক হিসেবে কাজ করবে। এখন চলক। চলক কাকে বলে, যার মান কি হয়, পরিবর্তন হয়, এবং চলকের কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে লেখার। এখন আমরা চলক সম্পর্কেই জানবো। এখন আমরা চলক নিয়ে আলোচনা করব। চলক কি, চলক হচ্ছে যে আমরা কি করি, ধ্রুবক ততক্ষণ আলোচনা করলাম। চলক হচ্ছে একটা মান যার কি হবে, সময়ের সাপেক্ষে, মানে সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে। সময় এখানে বলা যাবে না, এখানে ভ্যালু অঙ্কের উপর কি করবে, নির্ভর করবে। নর্মালি আমরা যদি কি করি, যে x² + 2x + 5 এর একটা সমাধান আছে, তাহলে x এর ভ্যালু বিভিন্ন কিছু হইতে পারে। এটাকে সমাধান করলে x এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে। এখানে দুইটা ভ্যালু আসবে, 2 আর 5 মনে করো x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু 2 হইতে পারে, 5 হইতে পারে। এখন অন্য অঙ্ক যদি বলি যে x² মাইনাস কত আছে, 31x + 5 = 0, তাহলে এটার ক্ষেত্রে চলকের মান ভিন্ন হবে না। তাহলে এই হচ্ছে চলক। চলক মানে কি, বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্ন মান কি হয়, পরিবর্তন হয়, সেটাই হচ্ছে কি চলক। তাহলে ফোরট্রান ভাষায় চলক লেখার কি আছে, বিভিন্ন কি আছে, নিয়ম আছে। নর্মালি আমরা নর্মাল গণিতে আমরা কি লিখি, এক্স এর মান বিভিন্ন কিছু হইতে পারে, কিন্তু এখানে আমরা যখন ফোরট্রান ভাষায় লিখবো চলক, তখন চলক এক ডিজিট হইতে পারে, একাধিক ডিজিট হইতে পারে। বোঝা গেল কিনা? অ্যান্ড সর্বোচ্চ কত ডিজিট হবে সেটা ডিপেন্ড করবে ভাষণের উপর। যদি ফোরট্রান 77 ভাষণ হয়, সেক্ষেত্রে আমরা কয় ক্যারেক্টার ইউজ করতে পারবো, একসাথে 6 ক্যারেক্টার। মানে কি, মনে করি যে ডিপার্টমেন্ট, DEPT, ডিপার্টমেন্ট, তাহলে এটা দ্বারা একটা 4টা ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে। বা ডিপার্টমেন্ট অন্য কিছু হইতে পারে, যে ডিপার্টমেন্ট, এক্স ডিপার্টমেন্ট হইতে পারে। বোঝা গেল কিনা? তাহলে সর্বোচ্চ 6 ক্যারেক্টার হইতে পারবে। এটা কোন ভাষণে, ফোরট্রান 77, এটা দ্বারা একটা কি বোঝাচ্ছে, মনে করি এটা দ্বারা একটা কি বোঝাচ্ছে, একটা চলক বোঝাচ্ছে আর কি। আর ফোরট্রান 70, এটা হচ্ছে কি 77 ভার্সন, 1995 ভার্সনে সেটা সর্বোচ্চ কত হতে পারে, 31 ক্যারেক্টার হইতে পারে। 1 থেকে কত ক্যারেক্টার, 101 থেকে 31 ক্যারেক্টার পর্যন্ত। তাহলে এই হচ্ছে আমাদের কি একটা লেটার বা একটা চলক বোঝানোর জন্য আমরা কি সর্বোচ্চ কয় ক্যারেক্টার ব্যবহার করতে পারি, 1 থেকে 6, অথবা 1 থেকে কত, 31। 1 থেকে 6 ফোরট্রান 77, 1 থেকে 31 সেটা কি ফোরট্রান 1995 ভার্সন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি কি আমরা ব্যবহার করব। আমরা প্রথমে কি ব্যবহার করব, সংখ্যা ব্যবহার করব। সংখ্যা কত, 0 থেকে 9। তারপরে কি লেটার, লেটার কি স্মল লেটার হইতে পারে, ক্যাপিটাল লেটার হইতে পারে, এবং কি ব্যবহার করতে পারবো, স্পেস ব্যবহার করতে পারবো। ফাঁকা স্থান মানে কি বোঝাচ্ছে, স্পেস। তাহলে 3টা জিনিস, সংখ্যা, তারপরে কি ক্যারেক্টার মানে বর্ণ, সেটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আর কি ফাঁকা স্থান। এই 4টা ব্যবহার করতে পারবো, এই 3টা ব্যবহার করতে পারবো কি ফোরট্রান 77। আর 1995 ভার্সনে একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে আন্ডারস্কোর। সেটা অবশ্যই কী হবে, আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম ক্যারেক্টার অবশ্যই কী হবে, লেটার হইতে হবে। মনে করি আমি এখানে যদি লিখতাম যে যে 3x রে, হ্যাঁ 3x
রে। তাহলে এটা হবে না, কারণ প্রথম অক্ষর কি আছে, সংখ্যা আছে, সংখ্যা হবে না। শুধু যদি এক্স রে হয় তাহলে হবে, কারণ প্রথম ক্যারেক্টার অবশ্যই লেটার হইতে হবে, বর্ণ কি হইতে পারবে না, ডিজিট হইতে পারবে না। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশনকে চলক হিসেবে ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন কি, আমরা একটু পরে জানবো। যে কিওয়ার্ড বা লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রোগ্রাম যখন আমরা কি করে রান করি, প্রোগ্রামের নিজস্ব একটা কি আছে, যে স্টোরেজ আছে, সেই সে তার স্টোরেজ অনুযায়ী কাজ করে। যেমন কখনো কখনো প্রোগ্রাম স্টার্ট করতে হয়, এন্ড করতে হয়, রিড করতে হয়, স্টপ করতে হয়। তাহলে স্টপ, স্টার্ট, রিড, ইন্ট এগুলো হচ্ছে কি তার নিজস্ব একটা কি লাইব্রেরি। সে স্টপের জন্য সে তার নির্দিষ্ট কাজ আলাদা করে দেওয়া আছে, প্রোগ্রামে আগে থেকে প্রিসেট করা আছে। তাহলে ওইটা যদি আমি নিয়ে আবার কাজ করি তাহলে হবে না, কারণ আমি যদি ওটা লিখি তার মানে সে আগের থেকে যেটা সেট করা আছে সেটাই কাজ করবে, আমার আমার অনুযায়ী কাজ করতে পারবে না। সেজন্য আমি কি চলক হিসেবে কখনো লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে পারবো না। বোঝা গেল? এরপর ডাটা টাইপ যে কোনো যদি আমরা কি করে ঘোষণা না করি, মনে করো যে আমি একটা ডাটা টাইপ লিখবো, সেটা যে আগে থেকে সেটা কি হতে পারে, নিউমেরিক্যাল হতে পারে, স্ট্রিং হতে পারে, লজিক্যাল হতে পারে। আমি যদি কোনোভাবে আগে থেকে কি করি, এটাকে প্রিসেট না করি, মানে এটা ডাটা টাইপটা কি হবে এটা যদি উল্লেখ না করে, সেই কম্পিউটার সেটাকে কী করে নিউমেরিক্যাল হিসেবে ধরে নেবে, মানে সংখ্যা হিসেবে কাউন্ট করবে। বোঝা গেল? আর মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমরা প্রথমে অবশ্যই কী করব, এখানে যদি আমরা কী করি লেটার ইউজ করি, অবশ্যই আমরা জানি যে এখানে এখানে কি প্রথম ক্যারেক্টার হবে কী হইতে হবে, লেটার হইতে হবে। এই লেটারের ক্ষেত্রে আবার একটু ভিন্ন আছে, সেটা যদি আই থেকে কি হয়, এন হয়, আই, জে, কে, এল, এম, এন, এই 6টা হয়, তাহলে সেটাকে ইন্টিজার হিসেবে কাউন্ট করবে। ইন্টিজার হচ্ছে, ইন্টিজার আমরা জানি যে কী থাকে, প্রথম লেটার। সাংখ্যিক চলকের কি হবে, প্রথম লেটার যদি কি হয় আই, জে, কে, এল, এম হন, তখন তাকে কী হবে, পূর্ণ সংখ্যার চলক হিসাবে কী করা হবে, গ্রহণ করা হবে। মানে পূর্ণ সংখ্যা, এখানে ভগ্নাংশ থাকবে না, একদম ফিক্সড। আর যদি এর আগে পড়ে, এর আগে কি, আয়ের আগে কি আছে, এ থেকে কত পর্যন্ত, এইচ, আর এনের পরে কত, ও থেকে জেড, যদি এগুলো থাকে সেটা কি হবে, রিয়েল নাম্বার হবে, বাস্তব সংখ্যা। তাহলে যদি প্রথমে কি বোঝায়, আই বোঝায়, তাহলে এখানে মনে করি আমি একটা লিখলাম, আর একটা এখান থেকে লিখলাম যে স্টুডেন্টস 1 2 3 4, 1 2 3 4 5 6 7 স্টুডেন্ট, বা অন্য কিছু একটা লিখি যে টিচার, TEACHER, 1 2 3 4 5 6, এটা হবে না, কারণ আমরা 7 বিট হয়ে 7 ক্যারেক্টার হচ্ছে। তাহলে মনে করো টেক, TECH, এটা লিখতে পারি, 4 বিটের হয়েছে। এখন প্রথম অক্ষরটা কি আছে, টি আছে, তাহলে টি কিসের ভিতরে, অবশ্যই ওর থেকে এখানে আছে, তার মানে কি আই থেকে এনের ভিতরে নাই, আই থেকে এনের ভিতরে নাই, মানে এটা যারা ইন্টিজার বোঝাচ্ছে না, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে কি, পূর্ণ সংখ্যা আর কি। রিয়েল নাম্বার বোঝাচ্ছে, রিয়েল নাম্বার তবু আমরা বুঝি যে দশমিক থাকবে, আর ইন্টিজার কি থাকবে না, দশমিক থাকবে না। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এমন একটা সংখ্যা বোঝাচ্ছে যেখানে কি থাকবে, আমাদের রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার মানে দশমিক থাকবে আর কি। যদি এখানে থাকতো এরকম যে যে জ্যাক, JACK, জ্যাক, তাহলে এটা কি জের ভিতরে আছে, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এটা একটা ধ্রুবক, সরি এটা একটা চলক। এই চলকে কি কি আছে, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে ইন্টিজার নাম্বার আছে, মানে দশমিক সংখ্যা নাই আর কি, সহজ কথা। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি কি ফোরট্রান ভাষায় চলক লেখার নিয়ম। তখন আমরা কি শিখলাম, মূলত ডাটা টাইপ নিয়ে আলোচনা করলাম। কি কি ডাটা টাইপ, ডাটা টাইপের অনেক শ্রেণী বিভাগ পড়েছি, ধ্রুবক, চলক, ধ্রুবক নিয়ে আলোচনা করেছি, এখন চলক নিয়ে আলোচনা করলাম। এই ছিল আমাদের লেকচার 2। এরপরে আমরা লেকচার 3-তে আরও বিস্তারিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।